দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক এম শাহিদুজ্জামান, বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটছে, আমরা সেটি নিয়ে আজকে আলাপ করব। আপনি জানেন যে অভ্যুত্থানের পর বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে স্যার লম্বা সময় পার করে এসেছে, নতুন রাজনৈতিক দল হয়েছে, তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল হয়েছে এবং একই সাথে নির্বাচনের দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এখন এই মুহূর্তের যে রাজনীতি আসলে সেটাকে কিভাবে দেখছেন? নতুন যে রাজনৈতিক দল আসছে তাদের কাছে বা আসলে আমাদের জনগণের আকাঙ্ক্ষা কি? যেহেতু বৃহৎ আরেকটি দল রাজনৈতিক দল বিএনপি, তার কাছে বা জনগণের আকাঙ্ক্ষা কি বা তাদের বা কি করণীয় এই মুহূর্তে? আমার মনে হয় বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে কিভাবে আমরা আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী ভারত তার হাত থেকে আমরা নিজেদের অস্তিত্ব বজায় রাখবো। এটা একটা অস্তিত্বজনিত সংকট। আমাদের দেশের রাজনীতিতে এটা উপলব্ধি করা হচ্ছে যে ভারতে যে বিজেপি ক্ষমতায় রয়েছে, বিজেপির চালিকা শক্তি হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক দল। তারা খোলাখুলিভাবে অখণ্ড ভারতে বিশ্বাস করে। অখণ্ড ভারতের মতাদর্শের অর্থ হচ্ছে যে পার্টিশন ভুয়া ছিল, 1947-এ পাকিস্তান, বাংলাদেশ, ভারত এক হয়ে যাবে। এই পররাষ্ট্রনীতি মোদি স্বয়ং খোলাখুলি পরিচালিত করে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলে দিয়েছে যে বাংলাদেশের অস্তিত্ব ভারতের উত্তর পূর্বের অংশের জন্য নিরাপত্তা হুমকি। অর্থাৎ বাংলাদেশকে তারা একটা করদ রাজ্যে পরিণত করতে চায়। এখানে কোনো রাগঢাক নেই। এরকম নীতি আগে কখনো ছিল না। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়েছে। কিন্তু বিজেপি আসার পরে প্রোগ্রেসিভলি আমরা দেখতে পাচ্ছি, প্রথমত ভারত মনে করে যে বাংলাদেশের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি থাকা ভারতের জন্য নিরাপত্তা হুমকি, এবং ভারত এটা চায়ও না যে এমনকি পাকিস্তানের সাথে যে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক করব, সেটা বারবার ভারত বাধা দেয়। আপনি জানেন হয়তো যে করাচি থেকে ঢাকা আগে বিমান চলাচল স্বাভাবিক হয়েছিল, এখন ভারত অ্যালাউ করে না। এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আপনি দুটা দেশের মধ্যে বিমান চলাচল অ্যালাউ করবেন না, এটা তো হতে পারে না, কারণ আকাশ হচ্ছে খোলা আকাশ নীতি। কাজেই ভারত বাংলাদেশকে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন চরমভাবে বাধা দিচ্ছে, বলছে যে তোমরা কোনোভাবেই চীনের সাথে এই অস্ত্র কিনবে, এটা হতে পারে না, আমরা অ্যালাউ করব না। অথচ আমরা গত 40 বছর ধরে সমস্ত অস্ত্র চীন থেকে কিনেছি। আমাদের চীনের সাথে নিরাপত্তা সম্পর্ক এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সুতরাং ভারত বাংলাদেশের জনগণের জন্য এখন সর্বোচ্চ চিন্তার বিষয়। বাংলাদেশের যে রাজনীতি এখন আমরা দেখতে পাচ্ছি, সেখানে ভারত বিরোধিতা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের জন্য অপরিহার্য। কিন্তু বিএনপি তো সবসময় মানে ভারতের এক ধরনের বিরোধিতা করেই আসছে, আমরা সে যতটুকু জানি আর কি। তো এখন আপনার মানে বিএনপি কি তার অবস্থান পরিবর্তন করছে? যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে বলা হচ্ছে যে হচ্ছে বিএনপি অনেকটাই ভারত ঘেঁষা হচ্ছে বা তোষামত করছে। এর কারণটা হচ্ছে যে বিএনপির যে নেতৃত্ব, এরা আগে থেকেই এই যে দীর্ঘ সময় আওয়ামী লীগ বিরোধী যে সংগ্রামটা চলছিল, তখন বিএনপি নেতৃত্ব যারা রয়েছে, এমনকি লন্ডনে বসে থাকা তারেক রহমান, তাকেও বোঝানো হয়েছে যে তার মা যদি মুক্তি পেতে চায়, যদি চিকিৎসা পেতে চায়, সেই ব্যবস্থা ভারতের চাপ ছাড়া সম্ভব না। এইভাবে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং যার কারণে দীর্ঘ সময় বেগম খালেদা জিয়া রাজনীতি সম্পর্কে একটা কথা উচ্চারণ করেনি। এমনকি তারেক জিয়াও কিন্তু লন্ডনে বসে বসে তিনি বলা হয়েছে যে ভারত সরকার তার সাথে যোগাযোগ করে তাকে চাপ দিয়েছে যে তার মায়ের জীবন রক্ষা করতে হলে ভারতের প্রতি সমর্থন দিতে হবে। এই কারণে আমরা দেখতে পাই যে বিএনপি নেতৃত্ব তারা কিন্তু ভারতের প্রতি অত্যন্ত দুর্বল মনোভাব ছিল। এই ধারাবাহিকতা এখনো চলে আসছে এবং আমরা দেখতে পেয়েছি যে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এরা এবং অন্যান্য যারা নেতা, তারা এই ভারতের সাথে একটা আলাদা সম্পর্ক করেছে।
ধরে নেওয়া হয় যে ভারতের গোয়েন্দা বাহিনীর সাথে এদের গভীর সংযোগ ছিল, এবং বিএনপির এই নেতৃত্ব ভারতকে আশ্বাস দিয়েছে যে বিএনপি যদি কখনো ক্ষমতায় থাকে তাহলে ভারত তার পূর্ণ গুরুত্ব পাবে, ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হবে, এই আশ্বাস দিয়েছে। এবং এই আশ্বাস দিয়েছে বলেই আমরা দেখতে পাই যে ফখরুল ইসলাম আলমগীর এমন এমন কথা উচ্চারণ করছে এই সরকার ক্ষমতায় আসার পরে, যেখানে আগামীতে ইলেকশন হবে, সেই আগামী ইলেকশনকে সামনে রেখেও এই ফখরুল ইসলাম আলমগীর বলছে যে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন নীতি বাংলাদেশ বিএনপি গ্রহণ করবে না। এর অর্থ কি? এখন ভারত যদি বলে যে তোমার নিরাপত্তা, তুমি যদি তোমার সীমান্তের এই দিকে কোনো ঘাঁটি করো, তুমি যদি একটা বিদেশের সাথে বা চীনের সাথে তিস্তা চুক্তি করো, তাহলে আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, তাই বলে কি আমরা তিস্তা চুক্তি করব না? তার মানে ভারতের নিরাপত্তা সন্ধানে বাংলাদেশ তার নিরাপত্তাকে বিসর্জন দিবে, এই কথা আমির খসরুর ইয়েতে যে বিএনপি কি তাহলে তাদের যে অবস্থান সেটি থেকে একটু একটু করে সরে এসেছে? ভারত বিরোধী তো তাদের একটা স্পষ্ট অবস্থান ছিল, আমরা দেখছি শীর্ষ নেতৃত্ব বক্তব্য দিয়েছেন, জিয়াউর রহমানের সময় ছিল, রুহুল কবির রিজভিও বারবার বলে আসছিলেন, কিন্তু তাহলে কি অবস্থানটা কি সরে যাচ্ছে তারা? এক্স্যাক্টলি সরে আসছে। মানে কেন, আপনার কেন এটি মনে হচ্ছে যে তারা সরে যাচ্ছে? এটা তারা সরে যাচ্ছে কারণ ফখরুল ইসলাম আলমগীর কখনো কল্পনাই করতে পারে নাই যে এভাবে পতন ঘটবে আওয়ামী লীগের। ছাত্ররা যে এই ধরনের ঘটনা ঘটায় দিবে সে কল্পনাও করতে পারেনি। তারপর সে দেখতে পাচ্ছে যে এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে ছাত্রদের যে বিরাট একটা সফলতা, সেটা ক্রমশই সামনে চলে এসছে। শুধু তাই না, ধর্মভিত্তিক দলগুলো কিন্তু অনেক গুরুত্ব পেয়েছে। আপনি জানেন জামাতে ইসলামী তার ঐতিহ্য ফিরে পেয়েছে। ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পেল যে এইখানে তাকে ক্ষমতায় যদি আসতে হয় ভারতের সাহায্য ছাড়া সম্ভব না। এই কথা লন্ডন থেকেও হয়তো তার কানে পৌঁছানো হয়েছে যে ভারত সহযোগিতা করলে এখানে সামরিক বাহিনীর নেতৃত্ব ভারতের সাথে যোগাযোগ রয়েছে, সামরিক নেতৃত্ব যদি চায় এবং ভারত যদি সমর্থন দেয় তাহলেই বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপির বিশাল যে এটা তারা একমত নয়, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃত্ব তারা এই বিশ্বাসে সম্পূর্ণ আবদ্ধ। তারা কথা দিয়েছে আগে, এবং এটা ধরে নেওয়া যায় যে সবচেয়ে বড় স্পষ্ট এবং মারাত্মক উদাহরণ হচ্ছে এই যে সালাউদ্দিন নামে বিএনপির এক নেতা 9 বছর আপনার শিলংয়ে ছিল, তাকে নাকি গুম করা হয়েছে, কিন্তু রিয়েল লাইফে দেখা যায় যে 9 বছর সে এক প্রাসাদতম বাড়িতে থাকতো, সমস্ত খরচ বহন করেছে কোন অজানা ব্যক্তি। শোনা যায় যে এস আলম গ্রুপ, যারা নাকি কোটি কোটি টাকা বাংলাদেশে নিয়ে গেছে, তারই টাকায় সে ওইখানে থাকতো এবং ভারত সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা ও আরাম দিত। এটা কেন হয়েছে? এবং এটা যদি হয়েও থাকে সে বাংলাদেশে ফিরে আসে, তার উপর তো নজরদারি থাকার কথা, তাকে তো একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ায় আনা কথা যে কতখানি তাকে মগজ ধোলাই করা হয়েছে। তার কোনো কিছু না করে বিএনপি সরাসরি তাকে নেতৃস্থানীয় অবস্থায় নিয়ে আসলো, এবং এটা শোনা যায় যে ফখরুল ইসলাম আলমগীর পরে নাকি সে বিএনপির মহাসচিব হতে যাচ্ছে। এবং সবচেয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে যত আলোচনা হচ্ছে সেখানে সে নেতৃত্ব দিচ্ছে, নেতৃস্থানীয় রোল। এটাই অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল, অবিশ্বাস্য যে একটা লোক যে ভারতের গোয়েন্দা বাহিনীর প্রোটেকশনে ছিল এতগুলা বছর, তাকে কিভাবে বিএনপি এই ধরনের দায়িত্বশীল অবস্থানে দিচ্ছে। সুতরাং আমার ধারণা যে বিএনপি এই সব কার্যকলাপ, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছবি বের হয়েছে যে ভারতে যে সে ওই ভারতের নোটোরিয়াস হোম মিনিস্টার অনিল শাহের সামনে কুর্নিশ করে কথা বলছে, এই ছবি পত্রিকায় বের হয়ে গেছে। সে মাথা নত করে অনিল শাহ 2 পা তুইলা মহারাজার মতো বসে রয়েছে এবং এইখানে এমনি করে কুর্নিশ করে কথা বলতেছে এই আমির খসরু মাহমুদ। সে এখন বিএনপির সবচেয়ে শক্তিশালী নেতা, এই আমির খসরু মাহমুদের ফখরুল ইসলামের পরে। সুতরাং এই যে বিএনপির যে নেতৃত্ব, এই ট্রায়ো বলতে গেলে
ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু এবং এই সালাউদ্দিন, এরা তিনজন প্রমাণিত যে এরা ভারতের স্বার্থ রক্ষা করতে চায় বিএনপির মাধ্যমে। এই কারণে আমার ধারণা বিএনপির গ্রহণযোগ্যতা একেবারে কমে গিয়েছে এবং আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এখনো, আগে তো তাদের দারুণ মিত্র যে আওয়ামী লীগের সাথে তাদের এক ধরনের বন্ধন ছিল ভারতের, এখনো আছে যদিও, তাহলে কি এখনো সেই ক্রীড়ানকের ভূমিকায় কি ভারত রয়ে গেছে? এক্স্যাক্টলি, শুধু ভারত নয়, আওয়ামী লীগ সরাসরি, এটা ওপেন সিক্রেট যে আওয়ামী লীগ যে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, সেই টাকার একটা অংশ বিএনপিকে দেয়া হচ্ছে আগামী ইলেকশনে ব্যবহার করার জন্য। সুতরাং আওয়ামী লীগের টাকার কাছে বিএনপি নেতৃত্ব আত্মসমর্পণ করেছে, এই ব্যাপারে আমি নিশ্চিত এবং বেশিরভাগ দেশবাসী এখন এই সম্পর্কে অবগত। আপনি যদি বাজারে যান, রাস্তায় যান, জিজ্ঞেস করেন, আমি প্রচুর সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা সম্পূর্ণ অবগত। তারা বলছে যে আমরা ধর্মভিত্তিক দলগুলোকে এইবার সমর্থন দেব, কারণ আমরা অন্য দল দুটাকে দেখে এসেছি, তারা দুর্নীতিবাজ। আর বিএনপি সমর্থকরা যেভাবে চাঁদাবাজি করতেছে, যেভাবে, এটা অ্যাবসলিউটলি শকিং। এবং সাধারণ মানুষের ধারণা যে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি চুরি করবে এই বিএনপি। কাজেই সুতরাং, আর বিএনপির মাস্তান বাহিনী বিশাল, তারা মনে করে ক্ষমতায় যাওয়ার কি দরকার, ক্ষমতায় না যেয়েই তো আমরা এখন প্রচুর চাঁদাবাজি করতে পারতেছি, ক্ষমতায় গেলে আবার তাদের উপর নিয়ন্ত্রণ করার প্রশ্ন আসবে। কাজেই নিয়ন্ত্রণহীন বিএনপি একটা ভয়াবহ দানবে পরিণত হতে পারে। কিন্তু তারপরেও তো আমরা তো বিগত দিনে দেখেছি বিএনপি শীর্ষ নেতৃত্ব যিনি লন্ডনে আছেন, তিনি যতটুকু তার নজরে এসেছে বা তাকে নজরে দেয়া হয়েছে এই চাঁদাবাজির ব্যাপারগুলো, তিনি তো ব্যবস্থা নিয়েছেন, দায় স্বীকার করেও তো ব্যবস্থা নিয়েছেন। নিশ্চয়ই তিনি দেশে ফিরে আসলে আরো কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। সেটাই একমাত্র আশা। আমার মনে হয় তার দেশে ফিরে আসা অনিবার্য। পার্থক্যটা হচ্ছে, তাকে বিএনপি সম্পর্কে ওইখানে যা কিছুই বোঝানো হোক না কেন, দূরত্বের কারণে সে এদের উপর নির্ভর করতে হয় এবং এরা আপনার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। কাজে ওইখানে বসে তার পক্ষে সম্ভব না। কাজে যথাশীঘ্র তিনি যদি ঢাকায় ফেরত আসেন, এবং একটা কথা না বলে পারছি না, সবচেয়ে বিচক্ষণ সচেতন ব্যক্তি বিএনপিতে হচ্ছে তারেক রহমানের স্ত্রী জোবেদা রহমান। এবং এই জোবেদা রহমানের বাবা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের, এবং তিনি নৌবাহিনী প্রধান ছিলেন। বাংলাদেশের জাতীয় স্বার্থে তিনি নিজের জীবন দিয়েছেন। তিনি একটা ক্রাইসিসে হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়, এবং এই জোবেদা অত্যন্ত ব্রিলিয়েন্ট ছাত্রী, তার ডিগ্রি কেড়ে নিতে চেষ্টা করছে আওয়ামী লীগ। বিসিএস এ তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আমার মনে হয় তিনি সমস্ত কিছু দেখে গিয়েছেন এবং নীরবে বাংলাদেশ ত্যাগ করে তিনি লন্ডনে ফেরত গিয়েছেন। আমরা কিন্তু বিএনপি নেতৃত্বর একটা টু শব্দ দেখতে পাই নাই। তাকে এয়ারপোর্টে যে কেউ সি অফও করে নাই, তাকে কোনো রকমের মর্যাদায় দেয়া হয় নাই, এবং আমার মনে হয় তিনি সেটা চানও নেই। তিনি সমস্ত কিছু অবগত রয়েছেন, এবং এই জন্য আমি বিশ্বাস করি তারেক রহমান যদি ঢাকায় ফেরত আসে, জোবেদা রহমান যদি ঢাকায় ফেরত আসে, তাহলে পুরা বিএনপি নেতৃত্বে আমূল পরিবর্তন ঘটবে। এবং সেটা যদি না ঘটে, সেটা যদি না করা হয়, তাহলে বিএনপি, আমি মনে করি যে কোনোভাবেই আগামী ইলেকশনে পার পেয়ে আসবে না। ঠিক, কিন্তু আপনি তো বলছেন তারেক রহমান যদি ফেরত আসেন, এখন তো কোনো বাধা নেই, তারপরও মানে কোন পলিসিগত কারণে বা আমার দুটা সন্দেহ হয়। প্রথমত, তাকে বোঝানো হয়েছে যে তার জীবনের হুমকি রয়েছে। তাকে বোঝানো হয়েছে, ওই যে সুব্রত বাইন্নাকে ধরা পড়লো, এবং এই ধরনের প্রমাণে আরো বেশি উদ্বিগ্ন হয়। ন্যাচারালি তার মায়ের মন, তিনি চিন্তা করে, তখন তার ছেলেকে বলে যে তুই এখন আসিস না। তিনি তো তার ছেলেকে হারাতে চাইবে না। এবং এটা একটা কারণ। আরেকটা হচ্ছে এই বিএনপির এই ভারত ঘেঁষা নেতৃত্ব, তারা কিছুতেই আসলে চায় না যে তারেক রহমান ফেরত আসুক। তারা তাকে বোঝাবে যে আমরা ইলেকশনে জিতবো, আপনি সরাসরি প্রধানমন্ত্রী হয়ে ঢাকায় আসবেন। এটা তো অলীক কল্পনা, এটা কখনো হতে পারে? এটা কিভাবে হতে পারে? মানুষ কি এতই বোকা যে তাকে প্রধানমন্ত্রী বানায় টানে, তারপর উনি ওইখান থেকে এসে লাল গালিচা সম্বর্ধনায় না? এটা কাজে এই কারণগুলা আমার মনে হয়, তবে আমার মনে হয় অচিরেই বোধহয় তিনি বুঝতে পারছেন। নির্বাচন প্রসঙ্গটি যেহেতু আসছে, এই নির্বাচন নিয়েই তো এক ধরনের এখন পর্যন্ত ধোঁয়াশা আছে। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন যে আসলে এই নির্বাচনটি জুন নাগাদ হতে পারে,
যে কোনো সময়। পরবর্তী তাদের এই যে স্ট্যান্ড সেটি পরিবর্তন হয়ে লন্ডনে বৈঠকের পর সেটি এপ্রিলে ঘোষণা হওয়ার পর সেটি ফেব্রুয়ারিতে ফেরত আসলো, আবার বললো যে ফেব্রুয়ারিতে। কিন্তু এটি ঘোষণা করার পরও দেশের সমালোচনা ঝড় উঠে। অন্যান্য দলগুলো বলছেন যে শুধুমাত্র একটি দলের সাথে আলাপ করে কখনো নির্বাচন এভাবে ঘোষণা হতে পারে না, সবগুলো দলের সাথে আলাপ করে এক ধরনের তারিখ হতে পারে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে সঠিক ট্রেনে আছেন কিনা যে এই নির্বাচন ইস্যুতে, আর আদতে কি সেই ফেব্রুয়ারি বলি বা এপ্রিলে বলি এই নির্বাচনটা কি আসলে হবে কিনা? আমার মনে হয় না এই পরিস্থিতিতে এভাবে নির্বাচন হতে পারে না। আমাদের প্রধান উপদেষ্টা তার কথা রাখে নাই, এবং তিনি যেভাবে নির্বাচন চাচ্ছে এটা একটা অত্যন্ত সুপারফিশিয়াল প্রসেসে। কেন? আমি প্রথম কথা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট অবস্থানে যেতে হবে। শেখ হাসিনা সহ যারা অন্যায় করেছে, যারা হত্যা করেছে, তাদের সুনির্দিষ্ট বিচারের প্রক্রিয়ায় অগ্রসর হতে হবে, এমন মাত্রায় যেতে হবে যেখানে এই বিচার প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করা না যায়। দ্বিতীয়ত, দেশের নিরাপত্তা প্রশ্নে আমাদের প্রধান উপদেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছে। এটা সত্যি যে তিনি অর্থনীতিকে সচল করেছেন, অনেক দেনা শোধ করা হয়েছে, বিদেশে পশ্চিমা বিশ্ব আস্থা রাখতে পারছে, এগুলো সবই কিন্তু পজিটিভ, যার কারণে পশ্চিমা বিশ্ব চাইছে যে তার নেতৃত্বে নির্বাচন হোক। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমাদের সামরিক বাহিনীতে যে রিফর্মস, যেগুলো তারা প্রচণ্ডভাবে দাবি করছে যে তাদের অধিকার, তারা অনেকেই চাকরিচ্যুত হয়েছে, আমাদের গোয়েন্দা বাহিনীগুলোতে অনেক লোক ঢোকানো হয়েছে আওয়ামী লীগের আমলে, যারা এখনো চাকরিতে বসে আছে এবং তারা সমূহ ক্ষতি করছে। আমাদের আমলাতন্ত্রে প্রচুর আওয়ামী লীগের বিশ্বাসঘাতকরা বসে রয়েছে। এদেরকে যদি সরানো না হয়, এদেরকে যদি স্থানান্তরিত না করা হয়, তাহলে জাতীয় নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এবং এটা অনেকে মনে করে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বঙ্গভবনে যিনি বসে আছেন অ্যাবসলিউটলি অনৈতিক এবং সংবিধানের দোহাই দেয়া হয়। এই সংবিধান আমি মনে করি যে এভাবে চলতেই পারে না। এই সংবিধান অ্যাবসলিউটলি একটা অকেজো আওয়ামী লীগে এবং জাতির পিতাতন্ত্রকে বৈধতা দেয়। এটা হতে পারে না। জাতির পিতা বলতে যাকে বলা হয়, তাকে জনগণ আস্থা করে নিক্ষেপ করেছে এবং তাকে জোর করে আবার বসানোর পায়তারা হচ্ছে। এবং এটা কেন এই প্রধান উপদেষ্টা ডিল করতে পারছেন না, এই প্রশ্নগুলোর মীমাংসা হতে হবে। আমি মনে করি যে আমাদের সামরিক বাহিনীর নেতৃত্বে সুস্থ নেতৃত্ব আসতে হবে। সুস্থ নেতৃত্ব বলতে কি বোঝায় এটা আমরা খুব ভালো করেই জানি। আওয়ামী লীগের প্রভাবে সামরিক বাহিনী চলবে এটা হতে পারে না। সেকেন্ডলি, বঙ্গভবন থেকে যে কদর্য ব্যক্তি সেখানে বসে রয়েছে তাকে পদাঘাত করে বিতাড়িত করা উচিত। অবশ্যই ছাত্ররা সেটা করবে, নতুন প্রজন্ম সেটা আপনি করবে। বলছেন যে এই আগামী নির্বাচন নিয়ে আপনি শঙ্কা দেখছেন, বা সুষ্ঠু হওয়া না হওয়াতে একটি শঙ্কা, আর একই সাথে হচ্ছে নির্বাচন হবে কি হবে না এই নিয়েও শঙ্কা দেখছেন। যদি এই বিষয়গুলো রিজলভ হয় অবশ্যই নির্বাচন হবে। আমি বিশ্বাস করি আগামী কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ জনগণ সচেতন রয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে এখন বিএনপি যেভাবে নেতৃত্ব লম্ফঝম্প করত, এখন সেটা অনেক কমে গিয়েছে। লন্ডনে যে মিটিং হয়েছে সেটাতে প্রথমে তারা অনেক কনফিডেন্ট ছিল, এখন এই পরিস্থিতি পুরো পাল্টে গিয়েছে। প্রফেসর ইউনূস এখন খুবই বিব্রত বোধ করছে। কেন তিনি বিএনপিকে, ওই নেতৃত্বকে এতখানি মাথায় তুলেছেন? প্রফেসর ইউনূস বুঝতে পারছে যে বিচার প্রক্রিয়া অনিবার্য এবং এটা ওই সংবিধানকে সুস্থ করা এটা অনিবার্য। এবং আমার মনে হয় আগামী মাসগুলোতে ছাত্র, নতুন প্রজন্ম আরো সচল হয়ে উঠবে। আপনি যে মিটিং এর কথা বলছেন, তাহলে সেই মিটিংটা কি, অর্থাৎ লন্ডনে যে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টা এবং বিএনপির তারেক রহমানের সাথে, তাহলে সেটি কি আসলে বাংলাদেশের রাজনীতিতে আপনি বলছেন যে একদম ইতিবাচক প্রভাব ফেলছে, নাকি হচ্ছে ভিন্ন কোনো প্রভাব ফেলছে? ভিন্ন কোনো প্রভাব ফেলছে। ইতিবাচক প্রভাব সেখানে যতক্ষণ বসেছিল ততক্ষণ মনে হয়েছে। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার থাকবার কোনো প্রয়োজনই ছিল না। সেখানে ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি করছিল? ইউনূস সাহেবের সাথে মিলন ঘটানো তার তো কাজ না। তার কাজ হচ্ছে ভারত থেকে যে অনুপ্রবেশ ঘটছে সেগুলো দেখা, রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে কিভাবে সেগুলো দেখা। সেগুলো বাদ দিয়ে তিনি ইউনূস সাহেবকে নিয়ে একটা মিলন ঘটাইলেন, সেটা টেকেনি। আসবার পরই পুরা বিষয়টাই ফানুসের মতো ফুটে গিয়েছে এবং বিএনপি এখন আগের তুলনায় আরো বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে। ফখরুল ইসলাম আলমগীর এখন আর লম্ফজম্প করে না।
আগের চেয়ে কমে গেছে। এখন তারা সোবার ডাউন করছে এবং তাদেরকে এখন রিয়েলাইজ করতে হচ্ছে যে এভাবে বিচার প্রক্রিয়ায় কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং ইউনূস সাহেবকে আরো অনেক বেশি গভীরে যেতে হবে। সামরিক বাহিনীতে যে আস্থা, সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। সামরিক নেতৃত্বে কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে, সেটা নাই। অত্যন্ত বিব্রতকর অবস্থায়, এবং এরকম থাকলে জাতীয় নিরাপত্তা চরম বিঘ্নিত হবে। এবং এইভাবে কখনো আমরা কি নিশ্চয়ভাবে বলতে পারি যে আজকে আগামীতে এই পরিস্থিতি ইলেকশন হলে ফেয়ার ইলেকশন হবে? আমরা কি বলতে পারি যে গোয়েন্দা বাহিনী আগেকার খেলা খেলবে না? আপনাকে নিশ্চিত করতে হবে যে সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী যেন টোটালি নিউট্রাল থাকে, কিন্তু সেই নিউট্রালিটির আস্থা এখনো আমরা দিতে পারছি না। তাহলে কি এই যে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখেন আপনি? হতে পারে, যদি এই যে আগামী 6 মাসের মতো সময় ব্রিদিং স্পেস আমরা বলি, এই এখনই সচেতনতা সৃষ্টি হয়েছে। একবার যখন সচেতনতা সৃষ্টি হয় তখন কার্যকর উদ্যোগও নেওয়া হয়। গত 9 মাসে অনেক কিছু ঘটেছে, আবার অনেক কিছু ঘটে নাই যেটা ঘটা উচিত ছিল, কিন্তু সেই জিনিসগুলো আগামী 6 মাসে ঘটাতে হবে। আমাদেরকে বঙ্গভবন নিয়ে একজন যোগ্য ব্যক্তি আনতে হবে, আমাদেরকে সংবিধানকে আরো বেশি গ্রহণযোগ্যতা দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা বিএনপিকে প্রমাণ করতে হবে যে সে ভারতের লেজুর বৃত্তি করবে না। আপনি তো বলছিলেন একটু আগে যে এখন পর্যন্ত ভারত বাংলাদেশের রাজনীতিতে মানে খুব ভালো ভূমিকা রাখে। আওয়ামী লীগ থাকতে তো সবসময় ছিল, অর্থাৎ বাংলাদেশে যেটি বলছিলেন যে কে নির্বাচিত হবে, কোন দল সরকার গঠন করবে, তার এক ধরনের দারুণ প্রভাব রাখে। তাহলে সে ভারতকে কেন বিএনপি আসলে তোয়াক্কা করবে না? কারণ ভারত যতটুকু প্রভাব রাখে সেটা রাখার কথা ছিল না। যখন বিপ্লবটা হয় তখন ছিল না, কিন্তু কেন সেটা এখনো রয়ে আছে? কেন আমাদের বলতে হয় যে ভারতের গোয়েন্দা বাহিনী, ভারতীয় সমর্থকরা সমস্ত রাজনৈতিক সংস্কৃতি জুড়ে রয়েছে? সেটা প্রথমেই কিন্তু ইউনূস সাহেব ডিল করতে পারতো। অনেকেই মনে করে ইউনূস সাহেব প্রথমেই যদি এসে বঙ্গভবনে ওই তথাকথিত রাষ্ট্রপতিকে সরিয়ে দিত এবং আমাদের যে সামরিক বাহিনীতে যোগ্য নেতৃত্ব নিয়ে আসতো, তখনই যদি ওই কাজটা করত, তাহলে আজকে বাংলাদেশের চেহারা অন্যরকম থাকতো। তাহলে ভারতীয়দের প্রভাব কোনোভাবেই থাকতো না। কিন্তু এখনো আমাদের সময় আছে। ভারতের প্রভাব আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক কম, কিন্তু সেটা আবার নতুন করে জাগ্রত হতে পারে। যাতে সেটা না হয় সেই নিশ্চয়তা আমাদের বিধান করতে হবে। আর একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, আপনিও জানেন। যখন এই ধরনের একটি অভ্যুত্থানের পর যারা সক্রিয় ভূমিকা রেখেছে ছাত্র সমাজ, তারা যে এই যে রাজনৈতিক দল গঠন করার পর নানা ধরনের বিতর্ক হচ্ছে। আপনি জানেন যে আসলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, নানা তারা ভালো কাজও করেছেন বা করছেন, একই সাথে অভিযোগগুলো উঠেছেন। আসলে আজকে তারা আবার নিবন্ধনের জন্য গিয়েছেন, দল হিসেবে নিবন্ধন করবেন তারা। এই যে দল গঠন করার না করেও তো তারা ফোর্স, সেটাই গোষ্ঠী হিসেবে থাকতে পারতো সম্ভবত। আর আদতে কি আসলে আগামী নির্বাচনে কি তারা কি ভালো ফলাফল করবে, বা তাদের গ্রহণযোগ্যতা কি তাদের কর্মকাণ্ডে একটু একটু করে কমছে কিনা বলা কঠিন। তবে আমিও ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দল করাটা তাদের ভুল পদক্ষেপ ছিল, এবং আমার প্রফেসর ইউনূস এটা একটা বড় ভুল করেছে। তিনি যদি ছাত্রদেরকে রাজনৈতিক দল না করে তার পাশে শক্তি হিসাবে রাখতো, তাহলে আজকে দেশে অনেক কিছুই সম্ভব হতো যেটা উনি করতে পারছেন না। আজকে তিনি সামরিক বাহিনীতে তার কর্তৃত্ব, জাতীয় নিরাপত্তায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারছেন না। এটা পারছেন না কেননা ছাত্রদের যে শক্তি সেটা হারিয়ে গেছে। ছাত্ররা এখন রাজনৈতিক দল করে সবার সমালোচনার পাত্রতে পরিণত হয়েছে। তাদের সেই বয়সের যোগ্যতাও হয়নি, এবং তারা এখন অনেকাংশেই নিজেরাই বিভক্ত হয়ে গেছে। কাজে এই ছাত্রদের রাজনৈতিক দল করাটা আমার মনে হয় সবচেয়ে বড় ভুল হয়েছে। ইউনূস সাহেবের পক্ষে এটা একটা মস্ত বড় ভুল হয়েছে। তো তবুও তারপরেও আমরা মনে করতে পারি যে যেহেতু আমরা সচেতন, একটা না একটা উপায় বের করতেই হবে যাতে এই দেশে ভারতের প্রভাব একেবারেই প্রভাব মুক্ত হতে পারি আমরা। তো যে অভ্যুত্থানের কথা বলা হচ্ছে বা যে বিপ্লবের কথা বলা হচ্ছে, একটি বয়ান তৈরি করা হয়েছিল যে ইতিবাচক ধারায় আমরা পরিবর্তন, একটু একটু করে পরিবর্তন নিয়ে আসব। সবাই আমরা সেই জন্যই সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। 24-এ যে আন্দোলনের কথা বলছি, সেই
দিকে কি আমরা এগুচ্ছি, নাকি হচ্ছে আমরা বরং অনেকে আবার বলছেন যে আগেই ভালো ছিলাম, এমন বক্তব্য মাঝে না, মাঝে না, শোনা যায়, মোটেও নাকি হচ্ছে আমরা ঠিক ট্রেনে আছি? তো আমরা অবশ্যই অবশ্যই আমরা অনেক কিছু আগের যে কোনো সময়ের তুলনায় আমরা অনেক ভালো আছি। প্রফেসর ইউনূসের সার্থকতা অনেক বেশি। ব্যর্থতা যেমন রয়েছে সেটা মানবিক, মানুষেরই ভুল হয়, তবে তিনি এই দেশকে অনেক দিয়েছেন। আজকে তিনি যদি না থাকতেন তাহলে ভারত আমাদের উপরে চেপে বসতো। একমাত্র প্রফেসর ইউনূসের কারণে ভারত সাহস পাচ্ছে না। আর আরেকটা বড় কথা হচ্ছে যে পশ্চিমা জগৎ বাংলাদেশকে এখন অনেক শ্রদ্ধার চোখে দেখে, এবং সেটা একমাত্র প্রফেসর ইউনূসের জন্যই সম্ভব হয়েছে। কাজেই যেসব অর্জন হয়েছে সেগুলা কোনোভাবে অগ্রাহ্য করা যায় না। আগে আমরা নিকৃষ্ট অবস্থায় ছিলাম, আওয়ামী লীগের সময় বলেন, সেখানে আমরা আবর্জনায় ছিলাম, আমরা ড্রেইনে ছিলাম। এখন আমরা মানুষের মর্যাদা নিয়ে স্বপ্ন দেখতে পারতেছি। এটাই আমার মনে হয় প্রফেসর ইউনূসের সবচেয়ে বড় অবদান। ওকে, কিন্তু তারপরও তো হচ্ছে আমি যাবো আমার মাঝে মাঝে মধ্যে একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, যেটি হচ্ছে এরপরে তো মাঝে মধ্যে ওনার যে আপনি যেটা বলছিলেন যে একেবারে কোনো বক্তব্য একদম স্থির থাকা, সেখানে তো আমরা নড়চড় দেখেছিলাম ওনার মতো ব্যক্তিত্বের। যেমন নির্বাচন ইস্যুতে উনি আসলে একেবারে ফিক্সড একটা ডেট দিয়ে স্থির থাকা, সেই ব্যাপারটাও তো আমরা খেয়াল করিনি। এটা আমাদের কিছু করে না, এটা তার প্রভাব। আপনি দেখেন তার চারপাশে অনেক কন্ট্রোভার্সিয়াল লোক রয়েছে। একজনের কথা আমরা জানি, আসিফ নজরুল, তাকে নিয়ে প্রচুর সন্দেহ দেখা দিচ্ছে। আবার অন্য ছাত্রদেরকে নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে যে তারা কি ঠিক অ্যাডভাইস দেয় কিনা। আফটারঅল তিনি তো একটা মানুষ, তাকে যেদিকে নেওয়া হয় চাপের মধ্যে থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি একা একদম, তাকে নিয়ন্ত্রণ, তার কাছে কারা থাকে, কারা তাকে প্রভাবিত করে, সবকিছু। তবে আমার মনে হয় আগের চেয়ে তিনি এখন অনেক বেশি সচেতন ও সজাগ হয়েছে। জি, অধ্যাপক মোহাম্মদ শাহিদুজ্জামান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক নাগরিকের নিয়মিত সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।